আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই ভালো আছো নিশ্চয়ই? গতকালের ঘোষণা অনুযায়ী আজকে আমরা অ্যাডমিশন বিশেষ বাংলা ক্লাস নিয়ে এসেছি, এবং আজকের সামনে যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের পরীক্ষা আছে এবং আমাদের পেইড ব্যাচে যারা স্টুডেন্ট তাদের কালকে মডেল টেস্টও আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনশট তো আলাদা হবে, তবে আজকে যেহেতু অ্যাডমিশনের ক্লাস, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কোশ্চেন, তার রিলেটেড, তার আশেপাশে 20 থেকে 25টা প্রশ্ন, আমরা 25টা প্রশ্ন সলভ করব। যদিও রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটে 28টা প্রশ্ন হয়, আমরা 25টা প্রশ্ন সলভ করব। চারটা অপশনের ব্যাখ্যা, যতটুকু ব্যাখ্যা করা প্রয়োজন, যতটুকু ব্যাখ্যা আসার মতো সেগুলো ব্যাখ্যা করব। আমরা বেশ কিছুক্ষণ ধরে আমাদের সাথে তোমাদের দেখা হবে, ক্লাস হবে। তবে আমাদের যথারীতি গদবাঁধা যে কথা, খাতা কলম নিয়ে বসো। 25টা প্রশ্নের মিনিমাম তুমি 75টা ইম্পর্টেন্ট তথ্য পাবে। মিনিমাম 75টা, 75 থেকে 100টা খুবই ইম্পর্টেন্ট তথ্য তুমি পাবে। সেগুলো নোট করতে হবে, লিখতে হবে, এগুলো পড়তে হবে। আমি একটু দেখি যে ফেসবুকে সব ঠিকঠাক আছে কিনা। অল ওকে ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে। এই তো তাইলে ফেসবুকে লাইভে এখনো লোকজন আসে নাই। যে যারা আসার মতো বা তোমার পরিচিত যদি কেউ থাকে তাইলে ডেকে নিয়ে আসতে পারো। তাহলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রশ্ন, জাল স্বপ্ন স্বপ্নের জাল, এই গ্রন্থের লেখককে। আমরা যা যা জানবো সেটা হচ্ছে জাল স্বপ্ন স্বপ্নের জাল এই গ্রন্থটা আসলে কি ধরনের গ্রন্থ এটা জানবো, এর রাইটার কি সেটা জানবো, সেই রাইটারের আরো কি কি গ্রন্থ ইম্পর্টেন্ট আসার মতো সেগুলো আমরা জানবো। প্রথম কথা, এই প্রশ্নটা খুবই কমন এবং সহজ প্রশ্ন। জাল স্বপ্ন স্বপ্নের জাল, এটার উত্তর হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। আচ্ছা, আখতারুজ্জামান ইলিয়াস হইলো, এটা হচ্ছে এক নম্বর গেল। প্রথম। দ্বিতীয়, 2 নম্বর হচ্ছে জাল স্বপ্ন স্বপ্নর জাল এই গ্রন্থটা, গ্রন্থ মানে তো আমরা জানি বই, এই গ্রন্থটা কোন ধরনের? এটা নাটক, উপন্যাস, গল্প, নাকি কাব্যগ্রন্থ? এটার উত্তর কি হবে? জাল স্বপ্ন স্বপ্নের জাল, এটা কোন ধরনের গ্রন্থ, কোন ধরনের বই? গুড। প্রবন্ধ লিখেছে না, প্রবন্ধ না, এটা গল্প গ্রন্থ। এটা গল্প গ্রন্থ মানে গল্পের বই। আচ্ছা, জাল স্বপ্ন স্বপ্নের জাল গল্পের বই, তাইলে এই বই আরো অনেক গল্প আছে। এখন আমরা আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে আরেকটু জানি। আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে জানার আগে হাসান আজিজুল হক, সেলিনা হোসেন, রশিদ করিম, গুগল মামা সাহায্য হোক, যেমনি হোক, একটা করে গ্রন্থের নাম বলো। প্রথম বলো, প্রথম বলো হাসান আজিজুল হক। হাসান আজিজুল হকের একটা গ্রন্থের, বিখ্যাত বই বা গ্রন্থের নাম বলো। হাসান আজিজুল হকের একটা বিখ্যাত গ্রন্থ বা বইয়ের নাম বলো। আমরা হাসান আজিজুল হক সম্পর্কে জানবো, সেলিনা হোসেনের বিখ্যাত গ্রন্থের একটা নাম জানবো, এরপরে রশিদ করিমের একটা বিখ্যাত গ্রন্থের নাম জানবো। হ্যাঁ, হাসান আজিজুল হকের কোনো গ্রন্থ, গল্প হোক, উপন্যাস হোক, এখনো পর্যন্ত কেউ লেখে নাই। সেলিনা হোসেন সম্পর্কে গতকাল আমরা পড়েছি, গতকাল সেলিনা হোসেন সম্পর্কে একটু আলোচনা হয়েছে। আহ কই, কেউ তো এখনো লেখে নাই। আর রশিদ করিম, হাসান আজিজুল হকের, গুড, সেলিনা হোসেনের একটা বিখ্যাত গ্রন্থ যাপিত জীবন, ফাইন, লিখেছে সেলিনা হোসেন। যাপিত জীবন উপন্যাস, সেলিনা হোসেনের উপন্যাস যাপিত জীবন, ঠিক আছে। কার সম্পর্কে লিখতেছে এটা বলো। আমরা হাসান আজিজুল হক সম্পর্কে আছি। হাসান আজিজুল হকের একটা আহ, সেলিনা হোসেনের হাঙর নদীর গ্রেনেড, এটা একটা উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক, ঠিক আছে। যাপিত জীবন, ফাইন। আমরা হাসান আজিজুল হক সম্পর্কে এখনো পাই নাই। হাসান আজিজুল হক সম্পর্কে এখনো পাই নাই। রশিদ করিম সম্পর্কে এখনো পাই নাই। হাসান আজিজুল হক, রশিদ করিম, যার লিখতেছো এর পাশে নাম লিখো যে কোন রাইটার সম্পর্কে লিখতেছো। তিনটার নাম যেহেতু বাকি আছে, হাঙর নদী গ্রেট, সেলিনা হোসেন, যাপিত জীবন, সেলিনা হোসেন, এটা বাদ। আচ্ছা, একজন লিখেছে পাতালে হাসপাতাল, হ্যাঁ, হাসান আজিজুল্লাহকে রচনা পাতালে হাসপাতাল। আরো বিখ্যাত কোনো নাম দেখে আসে কিনা হাসান আজিজুল্লাহকে আসার মতো? আচ্ছা, সেলিনা হোসেন সম্পর্কে আর দরকার নেই, আমরা পড়বো না, যেহেতু সেলিনা হোসেন সম্পর্কে এর আগে দেখেছে। গুড। হাসান আজিজুল হকের একটা বিখ্যাত গ্রন্থ, গুড, গুড। আমরা রশিদ করিম সম্পর্কে জানি, রশিদ করিমের বিখ্যাত গ্রন্থ আছে উত্তম পুরুষ। উত্তম পুরুষ। আমরা হাসান আজিজুল হক সম্পর্কে এখনো বিখ্যাত, তার বিখ্যাত, বিখ্যাত কোনো কিছু এখনো পাই নাই। গুড।
এই তো একটা পেয়েছি, আগুন পাখি পেয়েছি, ঠিক আছে। হাসান আজিজুল হক মুক্তিযুদ্ধের পত্র সংকলন করেছেন, হ্যাঁ, গুড, মুক্তিযুদ্ধের পত্র সংকলন, এটা একটু বিখ্যাত। মুক্তিযুদ্ধের পত্র বা চিঠি সংকলন করেছেন, তাহলে আমরা জানলাম। আমরা এখন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট উত্তরাধিকার, হ্যাঁ গুড, উত্তরাধিকার একটা খুব বিখ্যাত। আগুন পাখি হাসান আজিজুল্লাহর বিখ্যাত উপন্যাস, হ্যাঁ আগুন পাখি, আগুন পাখি হাসান আজিজুল্লাহর বিখ্যাত উপন্যাস। উত্তরাধিকার রশিদ করিমের, উত্তরাধিকার, গুড, জানলাম। আমরা এবার একটু আখতারুজ্জামান ইলিয়াস, যেটা আমাদের পাঠ্যে আছে, লেখক পরিচিতি এবং আখতারুজ্জামান ইলিয়াসের ইম্পর্টেন্ট কিছু তথ্য একটু জানি, একটু ফন্ট কমানো আছে এখানে। আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেফাই, এটা তার বিখ্যাত উপন্যাস। এটা 69-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা, 69-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা চিলেকোঠার সেফাই। তার আরেকটা বিখ্যাত উপন্যাস হচ্ছে খোয়াবনামা, এটা তেবাগা আন্দোলন, সিপাহী বিদ্রোহ আর বঙ্গভঙ্গ এই বিষয়ের উপরে লেখা। চিলেকোঠার সেফাই, খোয়াবনামা, এটা আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাস। আমরা এরপর দেখতে পাচ্ছি ছোট গল্প সংকলন আছে আখতারুজ্জামান ইলিয়াসের, অন্য ঘরে অন্য স্বর, এটা একটা বিখ্যাত গল্প গ্রন্থ। খোয়ারি একটা বিখ্যাত গল্প গ্রন্থ। দুধে ভাতে উৎপাত আখতারুজ্জামান ইলিয়াসের একটা বিখ্যাত গল্প গ্রন্থ। দোজখের ওম, এই নামটা আমরা প্রায় শুনেছি, খুবই কমন, দোজখের ওম আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্প সংকলন। এটা একটি মুক্তিযুদ্ধ, এটি একটি আবার মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প। দোজখের ওম, এটা আবার একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প, এই গল্পটা আবার মুক্তিযুদ্ধের উপরে লেখা। জাল স্বপ্ন স্বপ্নর জাল, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, মুক্তিযুদ্ধ পরবর্তী পটভূমি, এতে গল্প আছে। এই জাল স্বপ্ন স্বপ্নর জাল, এটা নিয়ে যেহেতু আলোচনা করছি, এই জায়গায় কেন আসলাম? আমরা জানি যে আমাদের পাঠ্যে রেইনকোট গল্পটা আছে, এই রেইনকোট গল্পটি নেওয়া হয়েছে জাল স্বপ্ন স্বপ্নের জাল, এই ছোট গল্প সংকলন। এটা মুক্তিযুদ্ধ পরবর্তী পটভূমি, এর মধ্যে গল্প আছে প্রেমের গপ্প, ফোড়া, জাল স্বপ্ন স্বপ্নের জাল, কান্না, এই 5টি গল্প আছে। তাহলে আমাদের আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে, তার উপন্যাস, ছোট গল্প সম্পর্কে জানলাম। আমরা রেইনকোট গল্পটি নেওয়া হয়েছে কোত্থেকে জানলাম, আরো কিছু গল্পের নাম জানলাম। পরবর্তী প্রশ্নে যাই। প্রাণের চেয়ে প্রিয়, প্রাণের চেয়ে প্রিয়, এটা হচ্ছে ব্যাস বাক্য, এটা হচ্ছে ব্যাস বাক্য। এটার সমস্ত পদ কি হবে? প্রাণের চেয়ে প্রিয়, এর সমস্ত পদ কি হবে? প্রাণের চেয়েও প্রিয়, এটা যদি ব্যাস বাক্য ধরি, তার সমস্ত পদ কি হবে? প্রাণ প্রিয়, গুড, লিখেছে। প্রাণের চেয়ে প্রিয়, এর সমস্ত পদ হচ্ছে প্রাণ প্রিয়। আচ্ছা, তাহলে এখানে চেয়ে, চেয়ে থেকে এগুলো তো বিভক্তি, চেয়ে থেকে এগুলো তো বিভক্তি, তাহলে এই বিভক্তিটা লোপ পাইছে। বিভক্তি লোপ পাই কোন সমাসে? আমরা জানি এটা। বিভক্তি লোপ পাই কোন সমাসে? আমরা জানি বিভক্তি লোপ পাই তৎপুরুষ সমাসে। কর্মদ্বারায় দ্বিগু আর অবয়ব হইতেছে না, আমরা জানি বিভক্তি লোপ পাই তৎপুরুষ সমাসে। এখানে চেয়ে বিভক্তি লোপ পাইছে, আমরা জানি যে চেয়ে, থেকে, হতে, এই বিভক্তিগুলো হচ্ছে পঞ্চমী বিভক্তি। চেয়ে, থেকে, হতে, এগুলো হচ্ছে পঞ্চমী বিভক্তি, তাহলে এটার উত্তর হইতেছে পঞ্চমী তৎপুরুষ সমাস। এখন পঞ্চমী তৎপুরুষ সমাসে আর একটা উদাহরণ দেখতে চাই। হতে, থেকে, চেয়ে, এটা পঞ্চমী তৎপুরুষ, পঞ্চমী বিভক্তি, বিভক্তি লোপ পাইলে তৎপুরুষ সমাস হয়, পঞ্চমী বিভক্তি লোপ পাইছে, তো এর নাম পঞ্চমী তৎপুরুষ সমাস। আরো দুইটা তথ্য আমরা জানবো, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে প্রাণপ্রিয় ছাড়া পঞ্চমী তৎপুরুষ সমাসের আরো দু একটা উদাহরণ দেখি। হ্যাঁ গুড, একজন লিখেছে দেশ ত্যাগ, দেশ ত্যাগ, দেশ হতে ত্যাগ, পঞ্চমী তৎপুরুষ। দেশ পলাতক, বিলাত ফেরত, বিলাত ফেরত খুবই কমন উদাহরণ, আমরা প্রায় দেখেছি, প্রায় পড়েছি, বিলাত ফেরত, হ্যাঁ বিলাত ফেরত। দেশ পলাতক, দেশ থেকে পলাতক, দেশ পলাতক, বিলাত ফেরত। রাজপুত্র, রাজপুত্র পঞ্চমী তৎপুরুষ সমাস না। খাঁচা ছাড়া, বোটা খোসা, এগুলো পঞ্চমী তৎপুরুষ সমাস, ঠিক আছে। রাজপুত্র এটা পঞ্চমী তৎপুরুষ সমাস না। আচ্ছা, রাজার পুত্র এটা পঞ্চমী তৎপুরুষ সমাস না। আচ্ছা, এটা জানলাম। আমরা আর একটা তথ্য জানবো, জেনে পরের প্রশ্নে যাব, ঋণ মুক্ত। Good.
দেশ ত্যাগ, শেষ সেহা যেমনটা হয়েছে, গুড। বিয়ের জন্য পাগল পঞ্চমী তৎপুরুষ সমাস না, জন্য উদ্দেশ্য বা নিমিত্ত হলে চতুর্থী তৎপুরুষ সমাস হয়। আমরা এখন জানবো তৎপুরুষ সমাস, আমরা জানলাম পঞ্চমী তৎপুরুষ সমাসের কিছু উদাহরণ পড়লাম। এখন প্রশ্ন হইতেছে তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান হয়, পূর্বপদ প্রধান নাকি পরপদ প্রধান, এটা দেখতে চাই। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান হয়? স্কুল পালানো, হ্যাঁ ঠিক আছে। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান হয়? পরপদ, পরপদ সবাই লিখছে যে তৎপুরুষ সমাসে পরপদ প্রধান, গুড, এটা সঠিক তথ্য। তৎপুরুষ সমাসে, তৎপুরুষ সমাসে পরপদ প্রধান হয়। তাহলে এখানে পরপদ কোনটা? প্রাণের চেয়ে প্রিয়, প্রাণ প্রিয়, এখানে পরপদ হচ্ছে প্রিয়, এখানে পরপদ হচ্ছে প্রিয়। আমরা যখন কোনো শব্দ বলছি প্রাণ প্রিয়, এই যে প্রাণ প্রিয় শব্দটা বলছি, আমরা প্রাণ বুঝাচ্ছি নাকি প্রিয় বুঝাচ্ছি? লোকটা তার কাছে, তার স্ত্রী তার কাছে প্রাণের চেয়ে প্রিয়, মানে প্রিয়। তার মানে এই কথা বলার সময় প্রিয় বিষয়টাকেই আমরা গুরুত্ব দিচ্ছি, প্রাণটা না। তাহলে প্রাণ অধিক গুরুত্ব পাচ্ছে, পরপদ বেশি গুরুত্ব পাচ্ছে। তাহলে আমরা কি কি তথ্য জানলাম? আমরা জানলাম বিভক্তি লোপ পায় তৎপুরুষ সমাসে, পরপদ প্রধান হয় তৎপুরুষ সমাসে। তৎপুরুষ সমাসে যে বিভক্তি লোপ পায় তার সেই তৎপুরুষ হয়। এখানে চেয়ে বিভক্তি লোপ পাইছে, তাই পঞ্চমী তৎপুরুষ। পঞ্চমী তৎপুরুষ সমাসের আমরা আরো কিছু উদাহরণ জানলাম। দৌহিত্র শব্দের অর্থ কি? আমরা দৌহিত্র শব্দের অর্থ জানবো, দৌহিত্র কোন ধরনের শব্দ সেটা জানবো। আচ্ছা, দৌহিত্র শব্দটাকে আমি বিশ্লেষণ করি। প্রথমে প্রথমে একটু বিশ্লেষণ করি। দৌহিত্রকে বিশ্লেষণ করলে দাঁড়ায় দুহিতা যুক্ত স্নো। দৌহিত্রকে বিশ্লেষণ করে দাঁড়ায় দুহিতা যুক্ত স্নো। দুহিতা মানে কি? দুহিতা মানে হচ্ছে কন্যা, আর স্নো প্রত্যয় যুক্ত হইলে আপত্য অর্থে যুক্ত হয়। আপত্য অর্থ মানে কি? ঔরসজাত পুত্র অর্থ যুক্ত হয়। কৃষ্ণ প্রত্যয় যুক্ত হয়ে এখানে পুত্র বুঝিয়েছে। তার মানে আমরা শব্দটা পাইতেছি কন্যার পুত্র। কন্যা পুত্র মানে কন্যার পুত্র। এই যে শব্দটা অর্থ দাঁড়ালো কন্যার পুত্র, তাইলে মানলাম কন্যার পুত্রকে আমরা কি বলি? নাতি বলি, নাতি বলি। এখন আমরা এই শব্দের এরকম অর্থগত, এই অর্থগত একটা শ্রেণী বিভাগ আছে। এই শ্রেণী বিভাগের 1 নম্বর আমরা জানি যৌগিক শব্দ, 2 নম্বর আমরা জানি রূঢ়ি শব্দ, 3 নম্বর আমরা জানি যোগরূঢ় শব্দ। আমরা জানি না এগুলো? যোগরূঢ় শব্দ, যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ আর যোগরূঢ় শব্দ। এই 3টা শব্দের মধ্যে দৌহিত্র শব্দটি কোন ধরনের? যৌগিক, রূঢ়ি নাকি যোগরূঢ়? গুড, সবাই লিখেছে যৌগিক। যৌগিক বানান ভুল করছে, ইশিকা না, সরি সাবিকুর না, যৌগিক বানান ভুল করছে। তার মানে আমরা দেখলাম যে এখানে দৌহিত্র শব্দটি যৌগিক শব্দ কেমনে হয়েছে। আমরা দেখি দহিত্র শব্দটাকে বিশ্লেষণ করলে দহিতা হইতেছে, ইষ্ণ হচ্ছে প্রত্যয়। দহিতা মানে কন্যা, ইষ্ণ মানে পুত্র। তার মানে দহিত্র শব্দটি ব্যুৎপত্তি নির্দেশ করতে গেলে শব্দটি উৎপত্তি হয়েছে যেভাবে, সেই বিশ্লেষণ করলে এর অর্থ দাঁড়াইতেছে কন্যার পুত্র। দহিত্র শব্দ মানেও আমরা কন্যার পুত্র মানে নাতি বুঝায়। তার মানে শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ সমান সমান ব্যবহারিক অর্থ। তাহলে আমরা কি দেখেছি? দরিদ্র শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই। এখন আমাকে বলো, দরিদ্র শব্দটি জন্ম দিয়েছে ব্যাকরণের কোন বিষয়? দরিদ্র শব্দটি যে আমরা গঠিত হইল দেখলাম, এটা আমরা ব্যাকরণের যে বিষয় দিয়ে বিশ্লেষণ করছি, ব্যাকরণের কোন বিষয় দিয়ে বিশ্লেষণ করা যায়? তার মানে দরিদ্র শব্দের জন্ম দিয়েছে ব্যাকরণের কোন টপিক? প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়, সমাস, সন্ধি নাকি উপসর্গ? সন্ধি না, সন্ধি না। কিভাবে সন্ধি হয়? দুইটা যুক্ত কৃষ্ণ, প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়। তাহলে আমরা দেখলাম শব্দটি গঠিত হয়েছে প্রকৃতি প্রত্যয় দিয়ে। প্রকৃতি প্রত্যয় দিয়ে গঠিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ যদি সেম থাকে, সেই ধরনের শব্দকে কি বলে? বলো। ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ যদি সেম থাকে, প্রকৃতি প্রত্যয় দিয়ে গঠিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ যদি সেম বা একই থাকে, এই ধরনের শব্দকে বলা হয় যৌগিক শব্দ।
তাহলে আমরা বেশ কিছু তথ্য জানলাম। 4 নম্বর প্রশ্ন, সমাসবদ্ধ শব্দে পদের পরবর্তী অংশকে কি বলে? সমাসবদ্ধ শব্দ তার পরবর্তী অংশকে আমরা যদি বলি দেশ পলাতক শেখ হাসিনা, দেশ পলাতক, দেশ পলাতক শেখ শেখ হাসিনা, এইটা বলতেছি। তার মানে দেশ পলাতক শব্দ যখন আমি ব্যবহার করি, আমি দেশ বোঝাই না, পলাতক বোঝাই। এখানে পূর্বপদ হচ্ছে দেশ, আর পলাতক হচ্ছে পরপদ। এই পরপদের আরেকটা নাম আছে, পরপদের আরেক নাম হচ্ছে উত্তরপদ। তাহলে সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলে? ব্যাস বাক্যের মধ্যে অথবা সমস্ত পদে গিয়ে দুইটা পদ মূলত ভূমিকা রাখে। সেই দুইটা পদের প্রথমটির নাম পূর্বপদ এবং পরেরটির নাম পরপদ। পরপদের আরেক নাম উত্তরপদ। তাহলে সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে বলা হয় উত্তরপদ। Good, আমার মনে হয় এটা আমরা বুঝতে পেরেছি। প্রশ্ন নাম্বার 5, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর কোন পদ? এটা তোমাদের অনেক জায়গায় দেখলাম এই প্রশ্নটার উত্তর ভুল আছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর কোন পদ? আমরা জানি এই যে কনকন, সনসন, টাপুর টুপুর, তারপরে রিমঝিম বৃষ্টি, এই যে শব্দগুলা টুপটাপ, সনসন, কনকন, এই যতগুলো শব্দ আছে, এই সবগুলো শব্দ আসলে এই শব্দগুলোর নিজের কোনো অর্থ নেই। আমরা অব্যক্ত রব বা ধ্বনি, যেরকম দরজার বাইরে এরকম করে নাড়া দিচ্ছে, এই যে এরকম শব্দ হচ্ছে আমরা ঠক ঠক বলি। এখন এই শব্দটা তো কেউ বলে দেয় না, আমরা কল্পনা করে অনুভূতিজাত একটা শব্দের নামকরণ করেছে। কাল্পনিক অনুভূতিজাত এই ধরনের শব্দগুলো মূলত অব্যয়, এগুলো মূলত অব্যয়, এবং এই অব্যয়টির নাম হচ্ছে ধনাত্মক অব্যয়। তাহলে শুধু কনকন, টাপুর টুপুর, রিমঝিম, সনসন, চিহি চিহি, ট্যাঁ ট্যাঁ, এই সবগুলো শব্দগুলোকে আমরা কি বলি? ধনাত্মক অব্যয়। এই ধনাত্মক অব্যয়ের আর এক নাম আছে, ধনাত্মক অব্যয়ের আর এক নাম অনুকার অব্যয়। ধনাত্মক অব্যয়ের আর এক নাম কি? অনুকার অব্যয়। তাহলে আমরা কি জানলাম? টুপটাপ, কনকন, টনটন, সনসন, এই যত যত শব্দ আছে এদের নিজের কোনো অর্থ নেই, এই জন্য এগুলো অব্যয়, এবং এই অব্যয়কে বলা হয় অনুকার অব্যয় বা ধনাত্মক অব্যয়। ঠিক আছে, এটা ফাইন। কিন্তু এই বাক্যে যে টুপটাপ ব্যবহার করা হয়েছে, এই বাক্যে যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর ব্যবহার করা হইল, এই টাপুর টুপুর কিন্তু অব্যয় না। এই টাপুর টুপুরটা কি? এই টাপুর টুপুর ইটসেলফ অব্যয়, কিন্তু এই বাক্যে আমরা এটা অব্যয় হিসেবে দেখব না। কি দেখব? এটা বের করি। এই বাক্যে আমরা দেখব বৃষ্টি পড়ে টাপুর টুপুর। আমি যদি প্রশ্ন করি বৃষ্টি কেমনে পড়ে, বৃষ্টি কেমনে পড়ে, উত্তর হয়েছে টাপুর টুপুর। এই যে কেমন বা কেমনে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাইতেছি, কেমন প্রশ্নের উত্তর সব সময় বিশেষণ হয়। কেমন প্রশ্নের উত্তর হয় বিশেষণ। এখন এই টাপুর টুপুর কাকে মডিফাই করছে? ওই যে বললাম কেমনে পড়ে, টাপুর টুপুর পড়ে। তার মানে এই টাপুর টুপুর শব্দটা পড়ে কে বিশেষিত করেছে? পড়ে এই বাক্যে তো একটা ক্রিয়াপদ, বৃষ্টি পড়ে, পড়ে তো ক্রিয়াপদ। তাহলে এই বাক্যের এই শব্দটা পড়ে কে বিশেষিত করেছে, বিশেষিত করলে সেটা বিশেষণ হয়। ক্রিয়াকে বিশেষিত করছে, ক্রিয়া সম্পর্কে বলছে। তাহলে এই বিশেষণটার নাম কি? এই বিশেষণটার নাম হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ কিসের মধ্যে পড়ে? ক্রিয়া বিশেষণ কিসের মধ্যে পড়ে? ভাব বিশেষণের মধ্যে পড়ে। অনেকগুলো তথ্য জানলাম, কিন্তু আমরা আমরা প্রথম জানলাম যে টক টক, কনকন, সনসন, বিড়ালের ডাক, কুত্তার ডাক, ঘেউ ঘেউ, এই জাতীয় যত শব্দ আছে, এই সবগুলো শব্দ হচ্ছে অব্যয়পদ, কারণ এইগুলোর নিজের কোনো অর্থ নেই। যে শব্দগুলোর নিজের কোনো অর্থ নেই এগুলোকে অব্যয়পদ বলে। মানলাম এগুলো অব্যয়। কোন ধরনের অব্যয়? ধনাত্মক অব্যয়। আচ্ছা, ধনাত্মক অব্যয়ের কি আর একটা নাম আছে? আছে। কি সেটা? অনুকার অব্যয়। অনুকার অব্যয় বা ধনাত্মক অব্যয়, এগুলা মানলাম। কিন্তু এই বাক্যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এই বাক্যে অব্যয় হিসেবে ব্যবহৃত হয় নাই। এই বাক্যে টাপুর টুপুর শব্দটি আর একটা শব্দকে বিশেষিত করেছে। যখন একটা শব্দ আর একটা শব্দকে বিশেষিত করে তখন সেটা বিশেষণ হয়। তার মানে এখানে টাপুর টুপুর বিশেষণ। কাকে বিশেষিত করছে? পরে কে? পরে কোন পদ? পরে ক্রিয়াপদ। যেহেতু ক্রিয়াকে বিশেষিত করছে, এর নাম হয়েছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ
দুই ধরনের বিশেষণ আছে, নাম বিশেষণ আর ভাব বিশেষণ। এই দুইটার মধ্যে ক্রিয়া বিশেষণ ভাব বিশেষণের মধ্যে পড়বে। আর বুঝছি? ক্লিয়ার? বুঝছি কোনটা ক্লিয়ার? একজন লিখছে অপশনে ধনাত্মক অব্যয় থাকলে কি হইতো, কি ওইটা থাকলে কি হইতো এটা বাদ দাও। বাক্যে থাকলে সেটা যে হিসাবে ব্যবহৃত হবে এটা উত্তর দিতে হবে। শুধু ওইটা অব্যয়। বাক্যে থাকলে যে পদ হিসাবে ব্যবহৃত হয়েছে ওইটা উত্তর দিতে হবে। 6 নাম্বার, মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য গ্রন্থটির লেখককে। এই গ্রন্থটি যিনি লিখেছেন শেখ হাসিনা তারা আব্বা কইতো, খুবই শ্রদ্ধা করতো। নিজের বাপ বলতো, নিজের বাপ বলে পরিচয় দিছিল। পায়ে হাত দিয়ে সালাম করছিল, বিশেষ শ্রদ্ধা করতো, খুবই শ্রদ্ধা করতো। কারণ শেখ হাসিনা এবং তার দলের কিছুটা অক্সিজেন ছিল। বুদ্ধিজীবীরা অক্সিজেন দেয় না, এই অক্সিজেন দেওয়া বুদ্ধিজীবী ছিলেন একজন। এই মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য উনি বেশিরভাগ আহ এটা কি বলে রিসার্চের বা গবেষণা ধরনের গবেষণামূলক গ্রন্থ রচনা করতেন। গবেষণামূলক গ্রন্থ আহমদ শরীফ না। মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে আনিসুজ্জামান। আনিসুজ্জামান। এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে আনিসুজ্জামান। এবার আনিসুজ্জামানের আরেকটা বিখ্যাত গ্রন্থ একটু জানি। আনিসুজ্জামানের আরেকটা বিখ্যাত গ্রন্থ মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য, এটা আনিসুজ্জামান লিখেছেন। মুসলিম বাংলার সাময়িক পত্র, এটা আনিসুজ্জামানের। মুনি চৌধুরী নিয়ে গ্রন্থ লিখেছেন স্বরূপের সন্ধানে, আমার চোখে, বিপুলা পৃথিবী, এটা গবেষণামূলক গ্রন্থ। এসবগুলো প্রবন্ধ। হুম। সবগুলো প্রবন্ধ গ্রন্থ এবং গবেষণামূলক গ্রন্থ আনিসুজ্জামানের লেখা। উনি কিন্তু ডক্টর না। বিদীর্ণ দর্পণে মুখ, এই কাব্যটির লেখক কে? বিদীর্ণ দর্পণে মুখ কাব্যটির লেখক। বিদীর্ণ দর্পণে মুখ। গুড। আহসান হাবিব। কই বাকিটা কই? মুশফিক বিন জয়নাল লিখছে মোহাম্মদ মারুফ। আরে, কার নাম লেখো? বিদীর্ণ দর্পণে মুখ এই কাব্যটির লেখক খ লিখতেছে, আল মাহমুদ হবে কেন? ফেসবুকের লোকজন একটু দ্রুত কমেন্ট করো, দেখি তোমরা পারো কিনা। 6 বি, আমি 7 নম্বরে আছি, 7 নম্বরে। একটু লেট হয় যেহেতু আমাদের জুম গোষ্ঠী পারছে। বিদীর্ণ দর্পণে মুখ এটা লিখেছেন আহসান হাবিব। আহসান হাবিব। আহসান হাবিবের কোন গ্রন্থটি আছে, কোন কবিতাটি আছে আমাদের পাঠ্যে নেই, সিলেবাসের বাইরে? আহসান হাবিবের কোন কবিতাটি আমরা সিলেবাসের বাইরে পড়ি? 7-এর ঘ। হ্যাঁ, এই তো ফেসবুক বাহিনী লিখতেছে আহসান হাবিবের কোন কাব্যগ্রন্থটি আমরা সিলেবাসের বাইরে আছে। সেই অস্ত্র। কি বলে তোমাদের ফুল সিলেবাসে আছে, শর্ট সিলেবাসের বাইরে। ফুল সিলেবাসে তো সেই অস্ত্র নেই এখন আর। এই তো একজন লিখেছে, মাহফুজুর রহমান। পদ্মা, পদ্মা। পদ্মা। আমরা আসানাম সম্পর্কে একটু জানি। রাত্রি শেষ তার বিখ্যাত কাব্যগ্রন্থ, ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব, দোহাতে দুই আদিম পাথর, প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ, সোনার বাংলা। রিপন আহমেদ বলতেছে সম্পূর্ণ নোট করার টাইম নাই। টাইম নাই নাকি টাইম হয় না? ও সরি সরি সরি, ভুল ভুল করে ফেলছি। একটা ভুল হয়ে গেছে বিশাস। এই পদ্মা না, পদ্মা না। কবিতা, হ্যাঁ সেই অস্ত্র ছিল আগে। সেই অস্ত্র, বিশাল ভুল হয়ে গেছে। সরি। সেই অস্ত্র এই কাব্যগ্রন্থ এই কবিতাটি লিখেছেন আহসান হাবিব। আর পদ্মা যে নামটি লিখেছি এটা ফররুখ আহমেদের লেখা। এটা বিশাল ভুল হয়ে গেছে। আমরা যেখানে ছিলাম সেই জায়গায় একটু যাই। বিদীর্ণ দর্পণে মুখ এই কাব্যটির লেখককে? এটা লেখক আহসান হাবিব। আহসান হাবিবের আর বিখ্যাত কাব্যগ্রন্থ আছে এইগুলা। 8 নম্বর প্রশ্ন যায় জায়গায় একটু ভুল হয়েছে, আমি আবারও বলি এটা ভুল হয়েছিল। পুস্তিকা কি অর্থে ব্যবহার করা হয়? আমরা জানি যে ইকা প্রত্যয় ব্যবহৃত হয় দুই ভাবে। সাধারণ অর্থ দিতে পারে, ইকা প্রত্যয় সাধারণ অর্থে স্ত্রীবাচক হইতে পারে, সাধারণ অর্থে স্ত্রী হইতে পারে। আর ইকা প্রত্যয় ব্যবহৃত হয়ে ক্ষুদ্রার্থ বোঝাইতে পারে।
ক্ষুদ্রার্থ মানে কি? ছোট, ছোট বা ক্ষুদ্র এই মিনিং দিতে পারে। ইকা প্রত্যয় যুক্ত হয়ে ক্ষুদ্র মিনিং দিতে পারে, আবার ইকা প্রত্যয় যুক্ত হয়ে সাধারণ স্ত্রীবাচক অর্থ দিতে পারে। যেরকম আমি যদি বালক বলি, বালকের শেষে ইকা যুক্ত হয়ে হয় বালিকা, তাহলে এখানে বালক পুরুষবাচক আর বালিকা স্ত্রীবাচক। আমি সেবক এর সাথে যদি ইকা প্রত্যয় যুক্ত করি তাহলে হয় সেবিকা। এখানে সেবক পুরুষবাচক, ইকা প্রত্যয় যুক্ত হয়ে স্ত্রীবাচক। নায়ক এর স্ত্রীবাচক হইল নায়িকা, এই নায়কের শেষে ইকা প্রত্যয় যুক্ত হয়ে স্ত্রীবাচক গঠিত হয়েছে। তাহলে বালক বালিকা সেবক সেবিকা নায়ক নায়িকা, এখানে সবগুলো নায়কের শেষে সেবকের শেষে বালকের শেষে যে ইকা প্রত্যয় যুক্ত হয়েছে, এই ইকা প্রত্যয় সাধারণ স্ত্রীবাচক বুঝাইছে, সাধারণ স্ত্রীবাচক, পুরুষবাচক থেকে স্ত্রীবাচক। কিন্তু আমি যদি নাটকের শেষে, নাটকের শেষে ইকা যুক্ত করি তাহলে হয় নাটিকা। এখানে বিষয়টা এরকম না যে নাটক পুরুষবাচক, তার ওয়াইফের নাম হচ্ছে নাটিকা। আমি যদি পুস্তক এর শেষে ইকা যুক্ত করি তাহলে হয় পুস্তিকা। এর মানে এরকম না পুস্তিকা মানে স্ত্রীবাচক বই আর পুস্তক মানে পুরুষবাচক বই। পুস্তক পুস্তিকা, নাটক নাটিকা, এখানে যে ইকা প্রত্যয় যুক্ত হয়েছে, নাটিকা মানে হচ্ছে ছোট নাটক, পুস্তিকা মানে হচ্ছে ছোট বই। তাহলে নাটক নাটিকা পুস্তক পুস্তিকা এগুলোতে ইকা প্রত্যয় যুক্ত হয়েছে ক্ষুদ্রার্থে। তাহলে পুস্তিকা কি অর্থে ব্যবহার করা হয়? ইকা প্রত্যয় ক্ষুদ্রার্থে ছোট বোঝাইছে। আশা করি বুঝছো, এটা একটা ইম্পর্টেন্ট তথ্য। আচ্ছা, একটা বিশেষ বিজ্ঞাপন বিরতিতে যাইতেছি আমরা এখন। আমাদের একাডেমিক কোর্স 25-এর জন্য চালু আছে অ্যাডমিশনের এবং একাডেমিকের বাংলা ইংরেজি সহ সকল সাবজেক্টের যে কোর্স, অনেকেই ভর্তি আছে, চলতেছে ক্লাস। তোমাদের যারা পরিচিত আছে প্রয়োজন মনে করতেছো তাদেরকে বলতে পারো, তোমরা যারা ফেসবুকে আমাদের অপরিচিত কিন্তু 25-এ পরীক্ষা দিবা ক্লাস করছো, তারা দেখতে পারো আমাদের এই কোর্সটি। 9 নম্বর প্রশ্ন, কোনটি রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয়? ভালো করে এই নয় খেয়াল করতে হবে। আমি এই জাতীয় প্রশ্ন যখনই সমাধান করি তখনই কিন্তু এই নয়টা আলাদা করে তোমাদেরকে বলে দিই। নয়, মতি অবরোধবাসিনী আমরা জানি এটা, এটা রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা। মতিচুর এটাও লেখা, সুলতানার স্বপ্ন এটাও লেখা। শেকল ভাঙার গান এইটা রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত না। শেকল শেকল ভাঙা গান যদিও, এটা শেকল ভাঙার গান নিয়ে বেশ কিছু তথ্য আমরা পেয়েছি, বেশ কিছু তথ্য পাইলাম। তার মধ্যে শেকল পরার গান নামে একটা নজরুলের কবিতা আছে, সেটা পাইলাম। শেকল ভাঙার গান নামে একটা গল্পের বই আছে, গল্প গ্রন্থ আছে। এই গল্প গ্রন্থের রাইটারটা, গল্প গ্রন্থ শেকল ভাঙার গল্প কি নতুন নাম, তালাত মাহমুদ। গুড, তালাত মাহমুদ। তালাত মাহমুদের লেখা একটা গল্প গ্রন্থের নাম পাইছি শেকল মাহমুদ, শেকল ভাঙার গান। এছাড়া শেকল পরার গান নামে নজরুলের একটা কবিতা পাওয়া গেছে, শেকল পরার গান সেটা। অবরোধবাসিনী, মতিচুর, সুলতানার স্বপ্ন, এই তিনটা রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা। প্রশ্ন নম্বর 10, অগ্নি শব্দের প্রতিশব্দ কোনটি? প্রতিশব্দ মানে আমরা জানি সমর্থক শব্দ, এর মধ্যে কোনটি অগ্নি শব্দের প্রতিশব্দ? 10। হ্যাঁ, তালাত মাহমুদ, ঠিক আছে। অগ্নি শব্দের প্রতিশব্দ 10 নম্বর প্রশ্নের উত্তর কোনটা? দেখি পারো কিনা। হুতাশন লিখেছে, হুতাশন বানান কিন্তু ভুল আছে এখানে, ভালো করে খেয়াল করো। অগ্নি শব্দের সমর্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি? তালাত মাহমুদ দিদারের, হ্যাঁ। অগ্নি শব্দের সমর্থক, এখানে হুতাশন বানানে মূর্ধন্য আছে। হুতাশন মানে যে অগ্নি, ওই বানানে দন্তান্ন হবে, তাহলে এটা হইতেছে না। সমীরণ মানে আমরা জানি বাতাস, প্রভঞ্জন মানে আমরা জানি বায়ু বা বাতাস। বাতাস বায়ু এগুলো সমর্থক শব্দ, প্রভঞ্জন সমীরণ। আর সর্বভুক, সর্বভুক মানে হচ্ছে আগুন, আগুনের সমর্থক শব্দ। সর্বভুক বানানে ভুল লিখেছো, সর্বভুক বানানে কিন্তু রস্যউকার, অনেকে সর্বভুক বানানে দীর্ঘকার লিখছে, হবে না। সর্বভুক বানানে কিন্তু রস্যউকার হবে, সর্বভুক রস্যউকার। 11 নম্বর, হয় একটা কণ্ঠধ্বনি, কণ্ঠ না। তালব্য, জীব কি উপরে স্পর্শ করে এরকম না। মূর্ধন্য ধ্বনি, দাঁতের গোড়ায় লাগে জীব না। হয় একটা ঊষ্মধ্বনি, ঊষ্মধ্বনি কি কি? তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। এই চারটাকে বলা হয় ঊষ্ম বর্ণ, ঊষ্ম ধ্বনি। এই চারটার উচ্চারণকে ঊষ্ম ধ্বনি, এবং এই বর্ণগুলোকে ঊষ্ম বর্ণ। শুধু তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এই তিনটাকে আলাদা আবার শীষ বলে। আর এই চারটাকে বলা হয় ঊষ্ম বর্ণ, ঊষ্ম ধ্বনি। তার মানে
হ একটা ঊষ্মধ্বনি, গরম হয়ে গেল হ উচ্চারণে, তাই এটার নাম হচ্ছে ঊষ্মধ্বনি। কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ নয়? ফেলে দেয়া, এখানে ফেলে দেয়া হবে না, এটা হবে ফেলে দেয়া, মরে যাওয়া, হয়ে ওঠা, ঘোল খাওয়া। দেখি তোমরা পারো কিনা। 12 নম্বর প্রশ্ন, কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ নয়? ফেলে দেয়া, মরে যাওয়া, হয়ে ওঠা, ঘোল খাওয়া। গুড, সবাই লিখেছে ঘোল খাওয়া। ঘোল খাওয়া। এখন যৌগিক ক্রিয়া কেমনে হয় দেখো, ফেলে দেয়া এই দুইটাই হচ্ছে ক্রিয়া, এটাও ক্রিয়া, দেওয়া এটাও ক্রিয়া, মরে, মরে এটাও ক্রিয়া, যাওয়া এটাও ক্রিয়া, হয়ে এটাও ক্রিয়া, ওঠা এটাও ক্রিয়া। তার মানে আমরা দেখলাম ফেলে দেওয়া, মরে যাওয়া, হয়ে ওঠা, এই তিনটাতেই পাশাপাশি দুইটা ক্রিয়া আছে। যদি কোনো ক্রিয়া দুইটা ক্রিয়া দিয়ে গঠিত হয়, দুইটাই যদি ক্রিয়া হয় ওই ক্রিয়াপদ গঠনে, ওই দুইটা ক্রিয়া হইলে ওই ধরনের ক্রিয়াকে বলা হয় যৌগিক ক্রিয়া। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি ফেলে দেওয়া, মরে যাওয়া, হয়ে ওঠা দুইটা শব্দের সমন্বয়ে গঠিত ক্রিয়া, যে দুইটা শব্দের দুইটাই ক্রিয়া, এরকম দুইটা ক্রিয়া দিয়ে গঠিত ক্রিয়ার নাম হচ্ছে যৌগিক ক্রিয়া। কিন্তু ঘোল খাওয়া, এখানে খাওয়াটা ক্রিয়া, এটা আমরা পাচ্ছি ঠিকই, কিন্তু ঘোল কি ক্রিয়া? দেখছি যে না, এটা ক্রিয়া হইতেছে না। তাহলে ঘোল খাওয়া এই যে ক্রিয়াটা, এটাতে দুইটা শব্দ আছে, দুইটা শব্দের একটা ক্রিয়া আর একটা ক্রিয়া না, এইরকম হইলে এই ধরনের ক্রিয়াকে বলা হয় মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়া, তাহলে ঘোল খাওয়া একটা মিশ্র ক্রিয়া, আর বাকি তিনটা যৌগিক ক্রিয়ার উদাহরণ। বাকি তিনটা যৌগিক ক্রিয়ার উদাহরণ। প্রশ্ন নম্বর 13-তে যায়। জসীমউদ্দিনের কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? নকশিকাতার মাঠ, ধানক্ষেত, রাখালি, বালুচর। কবর কবিতাটি জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কবর কবিতাটি জসীমউদ্দিনের বালুচর, কবর কবিতাটি জসীমউদ্দিনের, কেউ ধানক্ষেত লিখতেছে, কেউ বালুচর লিখতেছে, কেউ রাখালি লিখতেছে, নকশিকাতার মাঠ লিখতেছে কেউ কেউ। কি ব্যাপার, এই প্রশ্ন নিয়ে এত কনফিউশন কেন? কাহিনী বুঝলাম না। প্রশ্ন আইছে, প্রশ্ন আইছে কবর কবিতা, তোমরা উত্তর দিতেছো প্রতিধান কবিতা কোত্থেকে না। কবর কবিতাটি জসীমউদ্দিনের রাখালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। রাখালি। 14 নম্বর, কোনটি সমাসবদ্ধ শব্দের উদাহরণ নাই? না, তার মানে কোনটি সমাস দিয়ে গঠিত শব্দ না, নয়। আমরা জানি গায়ে হলুদ, হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, সেটাকে গায়ে হলুদ বলে। এইটা বহুব্রী সমাসের উদাহরণ, এবং এই বহুব্রীকে বলা হয় অলুক বহুব্রী সমাস। অলুক বহুব্রী সমাস। সিংহাসন, সিংহ চিহ্নিত, আসন, সিংহাসন, এটাকে কর্মধারয় বলে, এবং এই কর্মধারয়কে বলা হয় মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। মামার বাড়ি, মামার বাড়ি, এটাকে বলা হয় অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ। কারণ মামার বাড়ি, মামার বাড়ি এটা সমস্ত পদ যদি হয়, এর পূর্ব পদে যে মামা, এর শেষে বিভক্তি রয়ে গেছে। আমরা জানি তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পায়, যে তৎপুরুষ সমাসে বিভক্তি থেকে যায় তাকে বলা হয় অলুক তৎপুরুষ সমাস। তাহলে মামার বাড়ি অলুক তৎপুরুষ, সিংহাসন মধ্যপদলোপী কর্মধারায়, আর গায়ে হলুদ অলুক বহুব্রী সমাসের উদাহরণ। কিন্তু এখানে উপযোগিতা, এটা সমাস দিয়ে গঠিত শব্দ না, এই জন্য উত্তর হইতেছে উপযোগিতা।
উপযোগিতা হচ্ছে উত্তর, এটা সমাস দিয়ে গঠিত শব্দ না। 15 নম্বর, কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয়? পুতুলের ইতিকথা না, এটা ভুল আছে। এটা হবে পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচের পুতুল নাচের ইতিকথা, জননী, মাঝির ছেলে, এগুলো হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, কিন্তু কবি এই উপন্যাসটা মানিক বন্দ্যোপাধ্যায়ের না। কবি কার রচিত উপন্যাস বলো? কবি কার লেখা উপন্যাস? কবি এই উপন্যাসটি কে লিখেছেন? কবি উপন্যাসটি কে লিখেছেন? কবি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস না, তাইলে কবি কার লেখা? এই তো ফাইন লিখেছে। হ্যাঁ, একজন লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। বেটা আগে পড়, পড়ে যান। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস হচ্ছে কবি। শুদ্ধ বানান কোনটি? মুহূর্ত, মুমূর্ষ, মাহাত্ম্য, মাহাত্মন। কোন বানানটি শুদ্ধ সেটা জানবো, বাকি তিনটা অশুদ্ধ, তার শুদ্ধ রূপ আমরা জানবো। প্রথমে এই যে মহাত্মন, মানে মহৎ আত্মা, মহাত্মন, এই বানানে হচ্ছে এরকম। মহা আত্মন মানে মহা আত্মা আছে যার, তাইলে এখানে বফলা আছে, বফলা হবে না, হবে মফলা, মফলা হবে। আর এটা হচ্ছে মাহাত্ম্য, মাহাত্ম্য বানানে মফলা দিয়ে জফলা, মাহাত্ম্য, এরকম হবে বানান। মুহূর্ত, ময়রস্যু, হয়ে দীর্ঘ, তয়রে, মুহূর্ত। কিন্তু এইখানে যেটা আছে, এই যেটা আছে এটা হচ্ছে হয়ে রস্যু, হয়ে রস্যু। আর মুমূর্ষুতে দুই পাশে রস্যু, মাঝখানে দীর্ঘ, এটা ঠিক আছে। মুমূর্ষুতে দুই পাশে রস্য, মাঝখানে দীর্ঘ, ঠিক আছে। মুহূর্ত বানান ভুল। আর মাহাত্ম আর মহাত্মন, এটার ভুলটার রূপটা দেখালাম। 17 নম্বর, তুমি যদি হতে বনফুল কি ভালোই না লাগতো? একজন বনফুল হওয়া সম্ভব কল্পনা করে, অবাস্তব কল্পনা করতেছে যে তুমি যদি হইতে বনফুল কি ভালোই না লাগতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, রেজাল্ট দিয়ে দিয়েছে, অনেকে চান্স পাও নাই, ভাবতেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যদি বি ইউনিট, সি ইউনিটে যেরকম আবার হইতেছে এরকম আবার যদি হইতো কি ভালো হইতো। এরকম অসম্ভব কল্পনা করলে সেটা নিত্যবিত্ত অতীতকাল হয়। অসম্ভব কল্পনা, অবাস্তব কল্পনা হইলে, অবাস্তব কল্পনা করলে সেটা নিত্যবিত্ত অতীত হয়। অবাস্তব কল্পনা হইলে নিত্যবিত্ত অতীতকাল হয়। 18, মতিনের ভাই বাড়ি যাবে বাক্যটি কোন পদের উদাহরণ? এই মতিনের, মতিনের শব্দটি কোন পদের উদাহরণ? সম্বন্ধ পদ, বিশেষ্য পদ, ক্রিয়া বিশেষণ পদ, ক্রিয়াপদ। মতিনের ভাই বাড়ি যাবে, দেখো এটাকে সম্বন্ধ পদ বলতেছে। কেন সম্বন্ধ পদ বলতেছে তার একটা ব্যাখ্যা আছে। মতিনের ভাই বাড়ি যাবে, এখানে ক্রিয়া কোনটা? যাবে। এই যাবেটা হচ্ছে ক্রিয়া। আচ্ছা, দেখো মতিনের ভাই বাড়ি যাবে, এই ভাইয়ের সাথে যাবে ক্রিয়ার সম্পর্ক আছে, কিন্তু মতিনের সাথে কি এই যাবে ক্রিয়ার কোনো সম্পর্ক আছে? আমরা নর্মালি জানি যে কর্তার জায়গায় যে থাকে ওই কর্তাটা কাজটা করে, মানে কর্তার সাথে ক্রিয়ার সম্পর্ক একটা থাকে। কিন্তু কোন বাক্যে কর্তা ক্রিয়ার সাথে সম্পর্ক করে নাই, করছে পাশে আরেকটা পদের সাথে। যদি ক্রিয়ার সাথে সম্পর্ক না থেকে অন্য পদের সাথে সম্পর্ক করে কোনো কর্তা, তাহলে ওইটাকে বলা হয় সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ। তাহলে মতিনের ভাই বাড়ি যাবে, এখানে মতিনের সাথে সম্পর্ক কার? ভাইয়ের। এবং এই সম্পর্ক করেছে কে? আমরা জানি মূল শব্দ হচ্ছে মতিন, আর এর শেষে আছে কি? এর। এই যে এর শব্দটি থাকলো, আমরা জানি র বা এর, এই বিভক্তিটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। র বা এর বিভক্তি ষষ্ঠী বিভক্তি। সম্বন্ধ পদের শেষে ষষ্ঠী বিভক্তি থাকে, র বা এর বিভক্তি থাকে। এবং এই ষষ্ঠী বিভক্তির মাধ্যমে সম্বন্ধ পদটি ক্রিয়ার সাথে সম্পর্ক করে না, অন্য পদের সাথে সম্পর্ক করে। ক্রিয়ার সাথে সম্পর্ক না করে অন্য পদের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে র বা এর বিভক্তি যুক্ত হয় যে পদের শেষে, সেই পদকে বলা হয় সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ কিন্তু কারক না, সম্বন্ধ পদ কিন্তু কারক নয়। এখন বলতে পারবা কেউ? আমি বলেছি ব্যাখ্যা কেন সম্বন্ধ পদ কারক না। সম্বন্ধ পদ কেন কারক না? সম্বন্ধ পদ কেন কারক না? আশিক শাহরিয়ার বলতেছে স্যার এটা বুঝিনি। দেখো, মতিনের ভাই বাড়ি যাবে, এখানে যাবে এটা হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদের সাথে এখানে বাড়ি যাওয়ার কাজটা কি মতিন করতেছে? উত্তর হচ্ছে না। তার মানে ক্রিয়ার সাথে মতিনের কোনো সম্পর্ক নাই। কর্তার জায়গায় ব্যবহৃত হইলে কর্তা সম্পর্ক সাধারণত ক্রিয়ার সাথে সম্পর্ক রাখে, কিন্তু এখানকার কর্তার সাথে ক্রিয়ার সম্পর্ক নাই।
কার সাথে সম্পর্ক আছে? মতিনের সাথে ভাই যুক্ত হয়েছে, মতিন ভাইয়ের সাথে সম্পর্ক রাখছে। ক্রিয়ার সাথে সম্পর্ক না রেখে অন্য পদের সাথে সম্পর্ক রাখলে ওই পদটির নাম সম্বন্ধ পদ। চেনার উপায় আছে। চেনার উপায় কি? সম্বন্ধ পদের শেষে রয়ের থাকে, রয়ের মানে ষষ্ঠী বিভক্তি থাকে। সম্বন্ধ পদ কারক না, কেন? এই তো অনেকে লিখেছে ক্রিয়াপদের সাথে যেহেতু সম্পর্ক নাই। আমরা জানি কারক মানে কি, কারক মানে ক্রিয়ার সাথে সম্পর্ক থাকবে। তাহলে সম্বন্ধ পদ যেহেতু এই মতিন শব্দটি ক্রিয়ার সাথে সম্পর্ক রাখে নাই, তাহলে সম্বন্ধ পদ ক্রিয়ার সাথে সম্পর্ক থাকে না, এই জন্য সম্বন্ধ পদকে কারক বলে না। আমার মনে হয় বুঝতে পারছো। 19 নাম্বার, যা জল দেয়, জল যে দেয় তাকে বলে মেঘ। এখানে মেঘের সমর্থক শব্দ কোনটি? যা জল দেয়, আইসিতে প্রশ্ন এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, যা জল দেয় তাকে মেঘ বলে, মেঘ বলে। মেঘের সমর্থক শব্দ কোনটি? জলদ। আমাকে এখন মেঘের সমর্থক শব্দ বলতে হবে 5টা। 1, 2, 3, 4, 5। মেঘের সমর্থক শব্দ বলতে হবে, মেঘ আর জলদ ছাড়া আরো 5টি সমর্থক শব্দ। অম্বুদ, গুড, অম্বুদ। অম্বুদ মেঘের সমর্থক শব্দ। আর নীরদ, গুড। নীরদ মানে নীর দেয় যে, মেঘের সমর্থক শব্দ, গুড। ঘন মেঘের সমর্থক শব্দ। বাড়ি মানে পানি, বাড়ি দেয় যে, বাড়ির মানে মেঘের সমর্থক শব্দ, গুড। জিমুত, জিমুত মেঘের সমর্থক শব্দ। তাহলে অম্বুদ, নীরদ, ঘন, বারিদ, জিমুদ, মেঘ, জলদ, এই সবগুলো একই অর্থ দেয়। হ্যাঁ, গুড, কাদম্বিনী। নিচের কোন বানানটি শুদ্ধ বলো? 20 নম্বর প্রশ্ন। কোন বানানটি শুদ্ধ? 20 নম্বর প্রশ্ন। নিচের কোন বানানটি শুদ্ধ? বন্টন, লুণ্ঠন, কণ্টক, কণ্ঠক আর মন্ডা। বন্টন, লুণ্ঠন, কণ্টক, মন্ডা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বন্টন বানানে ট এর সাথে ন যুক্ত হয়েছে। ট এর সাথে ন যুক্ত হইলে সেটা মূর্ধন্য হবে, তাহলে এখানে দন্ত্য ন দেয়া আছে, ভুল। লুণ্ঠন বানান ঠ এর সাথে ন যুক্ত হয়েছে, মূর্ধন্য হয়েছে, এখানে মাত্রা নেই, তার মানে এটা মূর্ধন্য। এটা ঠিক আছে, এটা উত্তর। কিন্তু এই কণ্ঠক হবে না, এটা হবে কণ্টক। কণ্টক, এখানে ঠ দেওয়া হয়েছে, ঠ হবে না। আর মন্ডা, মন্ডা বানানে ড এর সাথে যুক্ত হয়েছে, তাহলে এখানেও মূর্ধন্য হবে, মন্ডা। তাহলে এটাও ভুল। লুণ্ঠন ঠিক আছে, লুণ্ঠন ঠিক আছে, বাকিগুলো ভুল। হ্যাঁ, এই তো কারেক্ট গুলো লিখেছো। কণ্টকাকীর্ণ পদ, কণ্টক মানে কাটা, কণ্টকাকীর্ণ পদ বলে না, কাটা দিয়ে বিছানো, কাটা দিয়ে ঘেরা পদ। আচ্ছা, আমরা যারা ফেসবুকে আমাদের ক্লাস করছো, যারা জুমে আছো, তাদের তো আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, যারা আমাদের ক্লাস করছো ফেসবুকে, তোমরা জানো যে এখনো 3টা পরীক্ষা বাকি আছে। সবই তো হয়ে গেছে, রাবির পরীক্ষা বাকি, খুবির পরীক্ষা বাকি, আর গুচ্ছের পরীক্ষা বাকি আছে। তো এইগুলো পরীক্ষার জন্য আমাদের আগের কোর্স, এবছরের যে কোর্স ছিল, সবকিছুই পাবা। এমসিকিউ, রিটেন, পরীক্ষা, ক্লাস, সবকিছু পাবা, সমাধান ক্লাস, সাথে আরো 10টা করে ক্লাস হইতেছে, 5টা 6টা করে হয়ে গেছে, রেকর্ড ক্লাস পাইতেছো। শেষ সময়ে যারা বাকি যে পরীক্ষাগুলো আছে, একটু সিরিয়াস যারা করতে চাও, আমাদের সাথে যুক্ত নাই, তারা আমাদের সাথে যুক্ত হইতে পারো। এখানে খুব সস্তায় এই কোর্স তোমরা পাইতেছো। ধর্মাধর্ম, ধর্মাধর্ম এর মাঝখানে আকার আছে। হিমালয় যে নিয়মে গঠিত হয়েছে, হিমাচল যে নিয়মে গঠিত হয়েছে, এখানেও সেই একই নিয়মে গঠিত হয়েছে। হিম যুক্ত, আমরা জানি হিমালয় হচ্ছে হিম যুক্ত আলয়, হিমাচল হচ্ছে হিম যুক্ত অচল। তাহলে ধর্মা, ধর্ম মানে কি? ধর্ম প্লাস অধর্ম, মাঝখানে আকারের নিয়ম, তাহলে ধর্ম ধর্ম হচ্ছে ধর্ম প্লাস অধর্ম। বিভক্তিযুক্ত শব্দকে কি বলে? বিভক্তিযুক্ত শব্দকে কি বলে, এই প্রশ্নটা বেশ বেশ বড় ব্যাখ্যার দরকার আছে। দেখো, আমি যে 25টা প্রশ্ন সলভ করতেছি, এই 25টা প্রশ্নের বেশিরভাগ কিন্তু বাংলা প্রথম পত্রের বাইরে, ব্যাকরণ থেকে এবং কবি ও লেখক পরিচিতি থেকে। এছাড়া গল্পের বা কবিতার মধ্যে থেকে কি প্রশ্ন হবে না? উত্তর হইতেছে হ্যাঁ, হবে। কিন্তু যেহেতু ওইগুলা আমরা অনেক আলোচনা করছি এবং ব্যাখ্যার প্রশ্ন হয় না, এই জন্য এখান থেকে পড়ছি। এই প্রশ্নটার ব্যাখ্যা লাগবে, বেশ অনেক কিছু লাগবে। ধরো আমি
আমি লিখলাম যে খুনি। খুনি, বলো, এটি শব্দ নাকি পদ? এটি শব্দ নাকি পদ? এই যে খুনি লিখলাম, এই খুনিটা শব্দ নাকি পদ? খুনি এই শব্দটা নাকি পদ? এই তো লিখেছে এটা হচ্ছে শব্দ। যারা পদ লিখতেছে ভুল। শুধু খুনি, শুধু খুনি এটা একটা শব্দ। শুধু খুনি এটা একটা শব্দ। শুধু খুনি এটা একটা শব্দ। যে কোনো শব্দ বাইরে আলাদা করে লিখে রাখলে সেটা শব্দ। কিন্তু যখন আমি লিখবো খুনি হাসিনা টিকটক করে, মানে টিকটকে গান ছাড়তেছে, ওই যে একজন হাসিনার নিয়ে কবিতা বা গান বানাইছে না, বলতেছে আবার টিকটকে তোমরা ছড়ায় দাও। এই যে খুনি হাসিনা যে টিকটক করতেছে, এই বাক্যের খুনি, এই বাক্যের খুনি কি? এই বাক্যের খুনি কিন্তু শব্দ না। এই বাক্যের খুনিটা হচ্ছে পদ। বাক্যে ব্যবহৃত হইলেই, বিভক্তিযুক্ত হইলেই সেটা পদ। এখন প্রশ্ন করতে পারো যে স্যার, খুনিতে তো কোনো বিভক্তি নাই, খুনিতে তো কোনো বিভক্তি নাই। ঠিক আছে, যদি বিভক্তি চিহ্ন স্পষ্ট না থাকে, সেই বিভক্তিকে কি বলে? শূন্য বিভক্তি। বিভক্তি চিহ্ন স্পষ্ট না থাকলে, বোঝা না গাইলে, সেখানেও বিভক্তি আছে, সেই বিভক্তিটা কি? শূন্য বিভক্তি। তাহলে খুনি হাসিনা টিকটক করে, যদিও এখানে খুনি শব্দটি শূন্য বিভক্তি বলতে পারবো না, কারণ এখানে খুনি শব্দটি তো বিশেষণ পদ। বিশেষণ পদ, বিশেষণের শেষে তো বিভক্তি যুক্ত হয় নাই। এই জন্য এখানে আমি শূন্য বিভক্তি ধরতে পারবো না, যদিও এখানে খুনিটা বিশেষণ পদ। আমার বোঝানোর বিষয়টা ছিল পদ কোনটি, শব্দ কোনটি। বাক্যে ব্যবহৃত হইলেই সেটা পদ হয়ে যায়, এবং ওইটা, ওই একই শব্দ যদি আলাদা লেখো, তখন সেটাকে বলা হয় শব্দ। তাহলে বিভক্তিযুক্ত শব্দকে কি বলে? বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। আমরা পদ এবং শব্দের পার্থক্য কিন্তু শিখলাম। যত গর্জে তত বর্ষে না, এই বাক্যে কোন ধরনের অব্যয় ব্যবহার করা হয়েছে? এই বাক্যে অব্যয় কোনটা? যত আর তত। আমরা জানি বাক্য আছে, জন্ম হোক যথা, জন্ম হোক যথা, তথা কর্ম হোক ভালো। এই যে যথা আর তথা, যেমন কর্ম তেমন ফল। এই যেমন তেমন, যেমন কর্ম তেমন ফল, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো, যত গর্জে তত বর্ষে না। এই অব্যয়গুলো আমরা দেখি যে এগুলা সবসময় বাক্যে ব্যবহৃত হইলে একটার সাথে আর একটা সম্পর্ক নিয়ে সবসময় অ্যাটাচড হয়ে ব্যবহৃত হয়। যত তত যথা তথা যেমন তেমন, এই যে সব সময়, সব সময় সম্বন্ধ রেখে চলে, একসাথে সম্পর্ক রেখে চলে। নিত্য মানে কি? সব সময় একসাথে সম্পর্ক রেখেই একসাথেই বাক্যে ব্যবহৃত হয় দুইটা বাক্যের ভিন্ন অংশে। এটাকে বলা হয় নিত্য সম্বন্ধীয় অব্যয়। এই ধরনের অব্যয়কে বলা হয় নিত্য সম্বন্ধীয় অব্যয়। এদের আর একটা নাম আছে, বলতে পারবা কিনা? এই অব্যয়টা যেহেতু নিত্য মানে সবসময় সম্বন্ধ যুক্ত, একজন আরেকজনের সাথে বসে, দেখবা দুইজন বান্ধবী সবসময় একসাথে বসে, একই বেঞ্চি বসে। দুইজন বন্ধু সবসময় একসাথে দেখা যায়, যদিও মেয়েদের ক্ষেত্রে এটা সব বেশি। দুই বান্ধবী একসাথে সবসময় এসব, এটা যত বেশি দেখা যায়। দুই বন্ধু একসাথে সবসময়, এটা খুব বেশি দেখা যায় না। তাহলে যত আর তত, যথা তথা যেমন তেমন, এই ধরনের অব্যয়গুলো বাক্যে ব্যবহৃত হইলে, যেমন ব্যবহৃত হইলে পরের অংশে তুমি তেমন পাবা, যথা হইলে তথা পাবা, যত হইলে তত পাবা। এই যে অব্যয়টা একটার সাথে আরেকটা সবসময় সম্পর্ক রাখে, এই জন্য এটার নাম নিত্য সম্বন্ধীয় অব্যয়। এর আরেক নাম আছে, সর্বনামের ক্ষেত্রে আরেক নাম আছে সাপেক্ষ সর্বনাম। এর আরেক নাম হচ্ছে সাপেক্ষ সর্বনাম। নিত্য সম্বন্ধীয় অব্যয়ের আরেক নাম হচ্ছে সাপেক্ষ সর্বনাম। গুড, ভেরি গুড। ৩৯ শব্দটিতে অনু উপসর্গটি কি অর্থ দ্যোতনা করে? উপসর্গটি কি অর্থ দ্যোতনা করে? দ্যোতনা করা মানে সৃষ্টি করা, সৃষ্টি। ৩৯ শব্দের অনুটা কি অর্থ দেয়? হালকা, হালকা ৪০, ক্রমাগত ৪০, না ৪০ নাকি কম ৪০? অনু মানে হচ্ছে এক কম, ৪০ থেকে এক কম হইলেই তো সেটাকে ৩৯ বলে। তাহলে ৩৯
49, 59, 69, সব জায়গার উনো কিন্তু দীর্ঘ। এই দীর্ঘ মানে হচ্ছে কম অর্থ দেয়। কিন্তু শুধু 19 বানান, কালকে বলেছিলাম ক্লাসে, শুধু 19 বানানে কিন্তু দীর্ঘ উ না, হ্রস্ব উকার। আর অনু দীর্ঘ উ হইলে সেটা কম বোঝায় যায়। সে গান গায় আমি শুনি, এটা কোন ধরনের বাক্য? সে গান গায়, এখানে বললে থেমে যায়, আমি শুনি থেমে যায়। সে গান গায়, কমা দেয়া আছে। কমা থাকলে জটিল বাক্য হইতে পারে, যৌগিক বাক্য হইতে পারে। কমা থাকলে জটিল বাক্য হইতে পারে, যৌগিক বাক্য হইতে পারে। কমার ওখানে থেমে যায়, যদি দেখি বাক্য অর্থ প্রকাশ শেষ করছে, তাইলে যৌগিক। যদি অর্থ শেষ না হয়, তাহলে জটিল বা মিশ্র বাক্য। সে গান গায়, আমি থেমে গেলাম, অর্থ শেষ হয়, বাক্য শেষ হয়। আমি শুনি, বাক্য শেষ হয়। তাহলে আলাদা আলাদা স্বাধীন বাক্য কমা দিয়ে লেখা, তাহলে এটাকে বলা হবে যৌগিক বাক্য। আলাদা আলাদা স্বাধীন অংশ কমা দিয়ে লেখা, এটাকে বলা হবে যৌগিক বাক্য। ভাই প্রাতিপদিক কাকে বলে একটু বুঝিয়ে দেন। প্রাতিপদিক বিভক্তিহীন নাম শব্দকে, এর আগের ক্লাসে বলেছি, পরশু দিনে যে ক্লাসটা হয়েছিল ওই ক্লাসে বলছি, বিভক্তি নেই এমন নাম শব্দকে প্রাতিপদিক। পরশু দিনের ক্লাসটা একটু দেখে নাও। সে গান গায় আমি শুনি, এটা যৌগিক বাক্য। আমরা যে দুইটা কোর্সের বিজ্ঞাপন দিয়েছি সেই দুইটার ছবি এখানে আছে। তোমরা যে ভালো কাজের তো প্রতিযোগিতা বা প্রচার হওয়া উচিত, তোমরা আমাদের যারা নিজেদের, তারা একটু প্রচার করো, লোকজনকে বললো, যারা নতুন তারা একটু মেসেজে, আমাদের পেজে ইনবক্সে নক দিয়ে জানার চেষ্টা করতে পারো। তোমাদের সাথে বেশ কিছুক্ষণ ধরে 25টা প্রশ্ন আমরা সলভ করলাম। আশা করছি তোমরা নোট নিয়েছো, এবং তোমাদের এই নোট নেওয়াটা ভবিষ্যতে তোমাদের যদি কোনো পরীক্ষায় কাজে লাগবে, তোমাদের ফিউচার গঠনেও হয়তো কাজে লেগে যাইতে পারে। তোমাদের সবার প্রতি শুভকামনা। ধৈর্য ধরে ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।